স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল। শনিবার রাতে তেহরানে তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছে তেহরান। ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে হয়েছে ৯, ২ দিনে প্রাণহানি ১২, এছাড়া আহত ২ শতাধিক। আর ইরানে ইসরায়েলে হামলায় ২৯ শিশু সহ নিহত শতাধিক। শনিবার রাতে কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায় তেহরানের আকাশ। উড়তে দেখা যায় ইসরায়েলি যুদ্ধ বিমান। এ সময় হামলা চালানো হয় ইরানের প্রধান দুটি জ্বালানি স্থাপনায়। দাউ দাউ করে জ্বলতে থাকে তেহরানের শাহরান তেলের ডিপো। শাহরে তেল শোধনাগারেও হয় হামলা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ছিল ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের এমন হামলার প্রতিশোধ নিতে ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালায় ইরান। তেল আবিব, হাইফা, জেরুজালেম, গ্যালিলি সহ ইসরায়েলের একাধিক শহরে রবিবার ভোর রাতে ২ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে বেজে ওঠে সাইরেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় রকেট। হামলা হয়েছে হাইফার জ্বালানি তেল শোধনাগারে। ইরানের রেভলিউশনারি গার্ডস জানায়, ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় হামলা। হাইফার স্থাপনায় ইসরায়েলের যুদ্ধ বিমানের জন্য জ্বালানি সরবরাহ করা হয় বলে দাবি ইরানের। ইরানের হামলার মধ্যেই শনিবার থেকে ২ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যদিও সেগুলোর বেশিরভাগই ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ১ ঘণ্টার ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। ক্রেমলিন জানায়, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন পুতিন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় দুদেশেই দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওই অঞ্চল জুড়ে জরুরি সহায়তা দিতেই যুদ্ধ বিমান পাঠানো হবে বলে জানান তিনি। কিয়ার স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট G7 সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের কথা বলেন। কানাডায় অনুষ্ঠেয় G7 সম্মেলনে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের এক কর্মকর্তার সঙ্গে ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ইং। অবিলম্বে দুদেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। টানা ১০ দিন ছুটির পর খুলেছে সরকারি সব অফিস। রবিবার দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে কার্যক্রম সকালের দিকে শুরু হয় কিছুটা ঢিলেঢালাভাবে। ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর বাড়তে থাকে কর্মচাঞ্চলতা। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করেন উপদেষ্টারাও। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। এবার ঈদযাত্রায় যানজট ও ভোগান্তির বিষয়ে ব্যাখ্যা দেন সড়ক পরিবহন উপদেষ্টা। ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। এবছর রাজনৈতিকভাবে দেখানোর জন্য পশু কোরবানি না হওয়ায় ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে বলে দাবি প্রাণী সম্পদ উপদেষ্টার। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল,
এইবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম গরু, মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। এদিকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা কার্যকর হলে নারী নির্যাতন কিছুটা কমবে বলেও দাবি তার। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি। মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস। অনেক শঙ্কা কেটে গিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনীতির বিশ্লেষকরা। তবে তারা বলছেন, বৈঠকই শেষ কথা নয়, সামনে আছে নানা চ্যালেঞ্জ। এদিকে লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতে ইসলাম বলছে, এর মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ। ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি। এদিকে বৈঠকের একদিন পর জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে, সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এনসিপি বলছে, বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি। এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন বিশ্লেষণ সামনে এসেছে। যেমন, বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো? বিএনপি কি বেশি লাভবান হলো? এক পক্ষের সন্তুষ্টি আর অন্য পক্ষের অসন্তোষে সংকট বাড়বে না তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বৈঠকে কিন্তু শেষ কথা না, সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে, প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে। তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সেই বৈঠকের ব্যাপারে ভিন্নমত থাকতেই পারে। এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেয়ে এটাকে সলিড করতে হবে। আমি এখনো মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে। তাদের পরামর্শ, কোনো ইস্যুতে অনড় অবস্থানে না থেকে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার একটা মব সৃষ্টি হবে, মবক্রের সৃষ্টি হবে, তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন। জিনিসটা যেন এমন পর্যায়ে না যায়। ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আপনি না যান, তাহলে তো আমি মনে করি যে দেশ আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। এইটা যেন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, এক্ষেত্রে সবারই সতর্ক থাকাটা খুব জরুরি। রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার বলে আমি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবন অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে হাজির হয়ে ইশরাক বলেছেন, সরকারের দায়িত্ব তাকে শপথ করানো, আর উপদেষ্টা আসিফ মাহমুদ আইন আদালতের নির্দেশনা অমান্য করেছে বলেও অভিযোগ করেন ইশরাক। ঈদের আগে 22 দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা। 3রা জুন ওই আন্দোলনে অংশ নিয়ে ইশরাক হোসেন নগর ভবন অবরোধ এবং ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। সে সময় বলা হয়েছিল, ঈদের ছুটির পরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার পেছনে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় দিন দিন বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। করোনা ও ডেঙ্গুতে বেশ কয়েকজনের মৃত্যুতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন সতর্কতার। এজন্য সরকারকে আপৎকালীন কর্মকৌশল তৈরির পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে, মৃত্যু কম হলেও প্রতিদিনই 10 থেকে 15 জন করোনা আক্রান্ত হচ্ছেন, আর বাড়ছে ডেঙ্গু আক্রান্ত।
এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। সামান্য ঠান্ডাজনিত সমস্যাতেই তারা ভিড় করছেন হাসপাতালগুলোতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালের পরিচালক জানান, করোনা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ৪৫টি আইসিইউ এবং ৬০০-র বেশি অক্সিজেন সিলিন্ডার সহ সার্বিক প্রস্তুতি রয়েছে হাসপাতালের। আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মোর দেন 600। প্রেজেন্টলি আমাদের 45 আইসিইউ বেড রয়েছে। ইফ নিডেড আমরা হয়তো জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা 200 পর্যন্ত আইসিইউ এখানে এক্সটেন্ড করার জন্য মতো আমাদের সরঞ্জামাদি এবং ব্যবস্থা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা সহ সব রোগের লক্ষণ কাছাকাছি হওয়ায় রোগ শনাক্তকরণে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকদের। আমরা 4টা ভাইরাসের এখন মোকাবেলা করছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া 2 ভাই, এদিকে করোনা, এদিকে ইনফ্লুয়েঞ্জা। এই লক্ষণগুলো আবার একটা থেকে আরেকটা মধ্যে পার্থক্য করা এখন কঠিন হয়ে যাচ্ছে। শুধু সাধারণ মানুষ না, আমাদের চিকিৎসকদেরও সুস্থতাটা কোন ভাইরাসের কারণে এইটা বলা মুশকিল। প্রস্তুতির জন্য আমাদের একটা আপৎকালীন কর্মকৌশল তৈরি করা দরকার, যাতে করে আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি। করোনা আর ডেঙ্গুর বিস্তারে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার পরামর্শ দেন তিনি। রোগটা শনাক্ত করতে পারতে হবে আমাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।